করোনায় বদরুদ্দিন কামরানের মৃত্যুতে শোকাচ্ছন্ন সিলেট, জানাজা শেষে বিকেলে দাফন। রাজনৈতিক সহযোগীদের মৃত্যু কষ্টের, তবুও করোনায় হার না মানার প্রত্যয় প্রধানমন্ত্রীর। রাজধানীতে বেশ কিছু এলাকা রেড জোন চিহ্নিত, লকডাউন নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। দেশে করোনা সংক্রমণের 100 দিন আজ, নিয়ন্ত্রণ না হলে সামনে আরও ভয়াবহ সময়। এবং ভারতে করোনায় একদিনে মৃত্যু 321, শনাক্ত 11,000, মোট প্রাণহানি 9,500। বিরোধী সংবাদ দুপুরের শিরোনামগুলো শুনছিলেন, এবার যাচ্ছে পুরো খবরে। আপনাদের সাথে রয়েছে জাহিদুল বাশার। চলে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরান। রোববার রাত 2:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। জানাজা শেষে আজ বিকেলে সিলেটে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গত 7 জুন করোনা আক্রান্ত হলে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচে আনা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2003 সালের 20 মার্চ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন বদরুদ্দিন আহমদ কামরান। সে সময় ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী এম এ হককে বিপুল ভোটে পরাজিত করেন তিনি। 1-11-এর সময় কারাবন্দী থাকলেও বিপুল জনপ্রিয়তার কারণে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন কামরান। টানা 10 বছর মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি 3 বার সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন কামরান। সবশেষ সম্মেলনে মহানগরের সভাপতি থেকে সরে গেলেও জায়গা করে নেন আওয়ামী লীগের 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত হন বদরুদ্দিন আহমদ কামরান। ছাত্রত্ব শেষ হওয়ার আগেই 1973 সালে প্রথমবার সিলেট পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি। সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন কামরান। গত 5 জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদরুদ্দিন আহমদ কামরানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই দিন বাসায় আইসোলেশনে থাকলেও পরদিন তাকে ভর্তি করা হয় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। অবস্থার অবনতি হলে 7 জুন বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে কামরানকে আনা হয় ঢাকা সিএমএইচে। রোববার মধ্যরাতে করোনার সাথে লড়াইয়ে হার মানেন 69 বছর বয়সী এই বর্ষিয়ান নেতা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানবো সহকর্মী মঞ্জুর আহমেদের কাছ থেকে। এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মঞ্জুর, মরদেহ তো পৌঁছে গেছে সিলেটে, এই মুহূর্তে সেখানে সর্বশেষ কি পরিস্থিতি, আর কামরানের মরদেহ যাওয়ার খবরে তার বাড়িতে এবং বিশেষ করে যেখানে জানাজা হবে সেই জায়গায় কারা জড়ো হয়েছেন বা কী পরিস্থিতি? সবচেয়ে বড় বিষয়, এই মুহূর্তে তো করোনা পরিস্থিতিকেও মোকাবেলা করতে হচ্ছে একই সাথে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরানের আসলে প্রথম যে আমাদের জানাজা সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। সেটা তার বাসভবন নগরীর ছড়ালপাড় এলাকার ছড়ালপাড় জামে মসজিদের প্রাঙ্গণে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আর এই মুহূর্তে আসলে সিলেট নগরীর হজরত মানিরপীর রহমতুল্লাহি আলাইহির মাজার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কামরানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে সেখানে যে পৌঁছেছে এবং এইখানেই তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় নামাজের জানাজা শেষেই কিন্তু এই কবরস্থানে বাবা মায়ের পাশেই তাকে দাফন করা হবে। কামরানের বাবা মায়ের কবরস্থানও কিন্তু এই জায়গাতে অবস্থিত। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কামরানকে বহনকারী, কামরানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে মানিকপীর মাজারে এসে পৌঁছেছে এবং জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, দ্বিতীয় জানাজা সেটা। আপনি জানেন যে এই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা গতকাল রাতে ইন্তেকাল করেছেন এবং আজকে দুপুর 12:30টার দিকে সিলেটে তার লাশ এসে পৌঁছেছে ঢাকা থেকে। সিলেটে যখন তার ইতিমধ্যে নেমে এসেছে, কামরানের যে দীর্ঘদিনের সহকর্মীরা আছেন তারা কিন্তু অনেকটাই সিলেটে বদরুদ্দিন আহমদ কামরানের প্রথম জানাজা শেষে সেখানে নেতাকর্মীদের এবং স্থানীয় মুসল্লিদের যে ভিড়, সেই খবর আমাদের জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী মঞ্জুর আহমেদ। এই খবরের আরও বিস্তারিত জানবো পরবর্তী খবরগুলোতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় একের পর এক রাজনৈতিক সহযোগীর মৃত্যু অত্যন্ত কষ্টের। এরপরও অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। করোনা মহামারীতে স্থবির বিশ্ব। বাংলাদেশে মৃত হাজার ছাড়িয়েছে। 2 দিনের ব্যবধানে বিদায় নিয়েছেন আওয়ামী লীগের 3 কেন্দ্রীয় নেতা। শনিবার মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার রাতে মারা গেলেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটির সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের হারিয়ে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকেও আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে, কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন কাজ করেছি এবং সেও কিন্তু জীবনে বেঁচেছে বারবার। তারপর 2বার গ্রেনেড হামলা হয়েছে। একবার গ্রেনেড হামলা আমাদের ইব্রাহিম নামে একজন পার্টির অফিস সেক্রেটারি, সে মারা গেল। কামরানরা একবার বেঁচে গেল। তার ওই বেঁচে যাওয়াটা ছিল খুব মিরাকেল। অথচ করোনা ভাইরাসে তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা অত্যন্ত কষ্টের। গতকাল আমাদের আরও 2জন মারা গেলেন। এরকম চাই নাই, একের পর এক এই ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। একদিকে শোক, ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। সোমবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের অগ্রযাত্রা থমকে গেছে, তবে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। করোনা ভাইরাস নামের অদৃশ্য শক্তির কাছে হার না মানার প্রত্যয় প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস, আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা, সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনা সংকট মোকাবেলায় একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন SSF এর সদস্যরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর তালিকা। এরই মধ্যে 1100 ছাড়িয়েছে প্রাণহানি। মৃত্যু তালিকায় আছেন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক, আছেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা। তাদের বেশিরভাগই 60 ঊর্ধ্ব। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু 18 মার্চ। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈনউদ্দিন মারা যান 15 এপ্রিল। তিনি প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। এরপর 28 এপ্রিল মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছাড়াও ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন তিনি। মাস না ঘুরতেই 3 মে মারা যান হেমাটোলজিস্ট অধ্যাপক মনিরুজ্জামান। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ হেমাটোলজিস্ট ছিলেন। 7 মে মারা যান ফারিস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক এই অধ্যাপক কাজ করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংকেও। 10 মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এই নেতা জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 14 মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও 21শে পদক পাওয়া এ শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে ছিল তার প্রত্যক্ষ অংশগ্রহণ। মে মাসের 22 তারিখ মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংক ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক এবং চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি। মে মাসের 24 তারিখ মারা যান রাজনীতিবিদ
মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি ও সমরিতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা তিনি। ২৬ মে মারা যান এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি হুমায়ুন কবির জুয়েল। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ছিলেন তিনি। ৩১ মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডাক্তার একেএম ফজলুল হকের মৃত্যু হয়। একই দিন করোনায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। ১৩ জন করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ৬ বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর পর তার করোনা শনাক্ত হয়। ১৫ জুন করোনা আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। ভোররাত ২:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ১০০তম দিনে দেশ। বৈশ্বিক করোনা সংক্রমণের ১৮তম আর এশিয়ায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উপরে রয়েছে ভারত ও পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংক্রমণ নিয়ন্ত্রণ না করা গেলে সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে। ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে, আর প্রথম মৃত্যুর খবর আসে আরও ১০ দিন পর ১৮ মার্চ। শুরুর দিকে সংক্রমণ কম হলেও গত কয়েক সপ্তাহ থেকে হু হু করে বাড়ছে সংক্রমণ, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণের শুরুর ৫০তম দিনে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫,৪১৬ জন, সেখানে শেষ ৫০ দিনে সংক্রমণ ছাড়িয়েছে ৮৫,০০০। করোনা সংক্রমণের ৯৮তম দিনে চীনকে ছাড়িয়েছে বাংলাদেশ। প্রজ্ঞাপন জারি না হওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণের রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন কার্যকরের কোনো উদ্যোগ নেই। তবে রেড জোন চিহ্নিতকরণের কারণে এসব এলাকার লোকজনের মধ্যে রয়েছে লকডাউন নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব। সব ধরনের নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহের পাশাপাশি রেড জোন এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এলাকাবাসীর। অফিস খোলা থাকায় কর্মস্থলে যাওয়া যাবে কিনা তা নিয়েও পরিষ্কার নির্দেশনা চাচ্ছেন তারা। এদিকে রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ার পরও এসব এলাকার লোকজনের মধ্যে নেই সামাজিক দূরত্ব মানাসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এখনও অনেকে মাস্ক ছাড়া চলাচল করছেন। ভিড় রয়েছে এলাকার অলিগলির সব ধরনের দোকান ও বাজারে। এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে তেজগাঁওতে আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, আপনি সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছেন, এর আগেও রেড জোনের একেবারেই সর্বশেষ যে জায়গাটি, বিশেষ করে পূর্ব রাজাবাজার, সেখানেও আপনি সংবাদ সংগ্রহ করেছেন। সব মিলে এখন সাধারণ মানুষ কি বলছে, আর প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ কি? কবে নাগাদ আসলে বিষয়টা স্পষ্ট হওয়া যাবে কবে কি হচ্ছে না হচ্ছে? আমি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি, সেখানে যে 17টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই 17টি এলাকার কোন কোন রোড, কোন কোন পাড়া বা মহল্লাকে আসলে লকডাউন করা হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। আমি যে এলাকাটিতে আছি তেজগাঁও, এখানেও কিন্তু 50 জনের বেশি লোক করোনায় আক্রান্ত রয়েছে। সেখানকার স্বাভাবিক যে চলাচল প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার যে সকল দোকান রয়েছে সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। এবং কখন থেকে এই লকডাউনটি কার্যকর হবে এবং যখন থেকে কার্যকর হবে, নির্দিষ্ট করে কোন কোন এলাকা কার্যকর হবে এই বিষয়ে যেহেতু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু আসলে একটি সংশয় কাজ করছেন। তারা কিন্তু সংশয় প্রকাশ করছেন যে তারা যদি তাদের এলাকা, তারা যেখানে থাকেন সেটা যদি লকডাউন করা হয় এবং তারা যেখানে চাকরি করেন সেটা যদি লকডাউন করা না হয়, সেক্ষেত্রে তাদের চাকরি হারানোর একটি ভয় থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা একটি দ্বিধার মধ্যেই আছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালকে আমরা জানি যেটা বৈঠকের পর জানানো হয়েছে যে আসলে যেই এলাকাগুলোকে লকডাউন করা হবে সেই এলাকাগুলো সবকিছু সাধারণ ছুটির আওতায় থাকবে এবং তারা যে এলাকায় থাকবেন
সেই এলাকায় যদি লকডাউন হয়ে থাকে এবং তাদের চাকরির জায়গার যদি লকডাউন না হয়ে থাকে তারপরেও সেটা সাধারণ ছুটির আওতায় পড়বে। তবে আজকে একটি প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে, সেই প্রজ্ঞাপনের পরে হয়তো বিষয়গুলো নিয়ে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে। ঢাকা উত্তরে মেয়র তিনি যেমনটি জানিয়েছেন, তারা ম্যাপ চেয়েছেন যে কোন কোন এলাকায় করা হবে, সেটি ম্যাপ পেলে তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন। এবং পূর্ব রাজাবাজার আমরা যেমনটি দেখতে পেরেছি যে একটি মাত্র প্রবেশ পথ ছাড়া বাকি সব পথ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আটকে দিয়েছেন। সেখানে স্বেচ্ছাসেবীরা থাকবেন, স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তারা কিন্তু সেখানে থাকবেন এবং পুরো বিষয়টি তারা তদারকি করবেন। স্বেচ্ছাসেবকরা খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজন যে সকল পণ্য রয়েছে সে সকল বিষয়ে তারা কিন্তু তদারকি করবেন এবং তার পাশাপাশি চলাচল কিন্তু একেবারে নিয়ন্ত্রণ করা হবে। যদিও প্রথমে বলা হয়েছিল 3টি জোনে ভাগ করা হবে, কিন্তু প্রাথমিকভাবে রেড জোন চিহ্নিত করে সেটিকে কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং তারপরে গিয়ে কিন্তু আসলে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন, তার নির্দেশনা পাওয়ার সাথে সাথে তারা মাঠে কাজ করবেন। এবং সিটি কর্পোরেশন যেহেতু ওয়ার্ড ভিত্তিক করা হচ্ছে, সিটি কর্পোরেশনও কিন্তু তারা তাদের সদস্যদেরকে প্রস্তুত রেখেছেন। ঢাকা উত্তরের মেয়র তেমনটি জানিয়েছেন এবং সব মিলে সাধারণ মানুষের মধ্যে একটু সংশয় তো রয়েই গেছে যে শেষ পর্যন্ত তার এলাকাটি লকডাউন হবে কিনা বা শেষ পর্যন্ত কী হবে সেই বিষয়ে একটা সংশয়। তবে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি যথোপযোগী সিদ্ধান্ত নিয়ে এইগুলো বাস্তবায়ন করেন তাহলে পূর্ব রাজাবাজারে মোটামুটিভাবে যে সমন্বয়টা করা গেছে সারা ঢাকা শহরে তেমনভাবে সমন্বয় করা যাবে, এমনটি কিন্তু সাধারণ মানুষ আশা করছে এবং তাদের দাবি পুরো বিষয়ে যাতে একটি সুনির্দিষ্ট নির্দেশনা থাকে। তেজগাঁওয়ের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী খালেদ রায়হানের কাছ থেকে। এবার আমরা যেতে চাই একটু যাত্রাবাড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। যাত্রাবাড়ির এলাকার সর্বশেষ পরিস্থিতি এবং সেখানের যেই আক্রান্তের হার, সেই হিসাবে যদি রেড জোন ঘোষণা করা হয় বা না হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেসব খবর নিয়ে রয়েছেন বনি ইবনে কামাল। বনি, জানাবেন যাত্রাবাড়ি তো কয়েক শত আক্রান্তের খবর আমরা এর মধ্যে পেয়েছি, কি অবস্থা সেখানে, সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, ঢাকা সিটি কর্পোরেশনের শুধুমাত্র মোট আক্রান্তের হিসেবে যদি আমরা আসি, সেখানে শনাক্ত হয়েছে প্রায় 46% বেশি। অর্থাৎ পুরো দেশে যারা আক্রান্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু ঢাকার। এবং আপনি জানেন যে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে 466 জন আক্রান্ত হয়েছে। আমরা যদি যাত্রাবাড়ির খবর আপনাকে জানাতে চাই, যাত্রাবাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ সময়ে যেমন ভিড়ভাট্টা থাকে, মানুষের চলাফেরা থাকে, তেমনটাই কিন্তু রয়েছে, কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং যাত্রাবাড়ি সহ অন্যান্য যতগুলো জায়গাগুলো আসলে রেড জোন হিসেবে মার্ক করা হয়েছে, সেই প্রতিটি জোনই কিন্তু আমরা দেখতে পেরেছি সেখানের মানুষের যে জীবন ব্যবস্থা সেটা স্বাভাবিকই রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা যায়নি যে যাত্রাবাড়ি আসলে কোন জায়গাটা লকডাউন করা হবে, উত্তর যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, এমন সুনির্দিষ্ট কোনো কিছু আসলে নেই। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা যেন ম্যাপ করে দেয় এবং সেই ম্যাপ অনুযায়ী তারা লকডাউনের প্রক্রিয়াটা শুরু করবে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসন বলেছে যে যখন সিটি কর্পোরেশন থেকে জানানো হবে এবং ম্যাপটা তাদেরকে দেওয়া হবে যে এই জায়গাটুকু শুধুমাত্র বা এই মহল্লাটুকু তারা লকডাউন করতে চায়, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। তো সার্বিকভাবে বলতে গেলে আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে যিনি যাত্রাবাড়িতে বসবাস করেন কিন্তু তার অফিস যদি মৎস্য ভবন হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এখান থেকে যে অফিস করতে পারবেন কিনা, বা অফিস যদি করতে না পারেন সেক্ষেত্রে তার চাকরির কি হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং এই সংশয়টা খুব দ্রুতই আসলে নির্মূল করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানানো উচিত যে কোনটুকু জায়গা লকডাউন হবে এবং যেই জায়গাটা লকডাউন হবে সেই এলাকার মানুষজনের চাকরি বা জীবন জীবিকার ব্যবস্থাটা কেমন হবে। যাত্রাবাড়ি এবং তেজগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বরিশাল বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে 81% রোগী হাসপাতালে যাননি। আর পর্যাপ্ত জনবল না থাকায় বাসায় এদের কঠোর অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। ফলে মহানগরী সহ বরিশাল বিভাগের প্রায় সব স্থানেই বেড়ে চলেছে করোনার প্রকোপ, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হারও। বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 12 এপ্রিল। এরপর 12 মে পর্যন্ত এক মাসে নগরীর 17 জন সহ জেলায় আক্রান্ত ছিল 50 জন। পরের এক মাসে বরিশাল মহানগরীতেই 698 জন আর পুরো জেলায় মোট আক্রান্ত 872 জন। এর মধ্যে করোনায় মারা গেছে 12 জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 54 জনের। আক্রান্তদের অনেকেই স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে মত অনেকের। স্বাস্থ্য বিভাগ বলছে করোনা রোগীদের বাসায় থাকা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের।
আর স্থানীয় সরকার বিভাগের দাবি, স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত জনবল না দেওয়ায় নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে। আমরা প্রতিটা রোগীকে কন্ট্যাক্ট আছি এবং আমাদের একজন চিকিৎসক সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছে, উভয় পক্ষ বাইলেটারি, রোগী তার সাথে কথা বলবে অথবা ডাক্তার রোগীর সাথে কথা বলবে। জনবল যদি স্বাস্থ্য অধিদপ্তর না দেয়, আমাদের এই সিটি কর্পোরেশনের বিপুল জনগোষ্ঠীকে কোনোভাবেই এই ট্রিটমেন্টের আওতায়, কোয়ারেন্টাইনের আওতায় কিংবা প্রপার ম্যানেজমেন্টের আওতায় কোনোভাবেই আনা সম্ভব না। স্বাস্থ্য পরিচালকের দপ্তরের হিসাবে 13 জুন পর্যন্ত বরিশাল বিভাগের 13,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,452 জন করোনা রোগী। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 276 জন। এই হার মাত্র 19%। বাকি 81% রোগী হাসপাতালে যাননি। সিভিল সার্জনকে আমাদের মহাপরিচালক মহোদয় তাদেরকে এই ক্ষমতাটাই অর্পণ করেছেন এই জোন ভাগ করে তা ইমপ্লিমেন্ট করার জন্য। সেই হিসাবে বরিশাল বিভাগেও এই যে জোন ভাগ করার কাজটি চলমান আছে। তবে মাঠ পর্যায়ে করোনা নিয়ন্ত্রণে কঠোরভাবে দায়িত্ব পালনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যেই সকল এলাকাতে রোগীর ডেনসিটিটা বেশি সেখানে আসলে লকডাউন করা হচ্ছে। আমরাও এটিকে স্টাডি করছি, যখন প্রয়োজন বোধ করব যে আমাদের সিঙ্গেল কোনো এলাকাকে লকডাউন করা প্রয়োজন আমরা সেটি করব। করোনা চিকিৎসায় বিভাগের 1.25 কোটি মানুষের জন্য মাত্র 18টি আইসিইউ বেড রয়েছে বরিশাল মেডিকেলে। এছাড়া 6 জেলায় 43 উপজেলা মিলিয়ে আইসোলেশন বেড 601টি, আর অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে মাত্র 1115টি। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিয়মিত শারীরিক ব্যায়াম কমাতে পারে করোনা সংক্রমণের ঝুঁকি। আক্রান্ত হলেও নিয়ম মেনে শারীরিক পরিশ্রম করতে পারলে মানুষের দেহে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে দীর্ঘদিন বাসায় অবস্থানের ফলে শারীরিক জটিলতা এড়াতে ব্যায়ামের বিকল্প নেই বলছেন ফিজিশিয়ানরা। বিশ্বে এখন পর্যন্ত করোনা প্রতিরোধে কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা, এমন পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনাকালে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্তের পর জটিলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলছেন বিশেষজ্ঞরা। তাই হেলদি ডায়েটিং এবং নিয়মিত শরীর চর্চার পরামর্শ তাদের। বাসায় বসেই নিয়ম করে সহজ কিছু ব্যায়ামের পরামর্শও দিচ্ছেন তারা। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদেরকেও করোনা আক্রান্ত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন এই ফিটনেস ট্রেনার। আমাদেরকে রেগুলার ওয়ার্কআউট এক্সারসাইজ করতে হবে আমাদের বডির ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিতরে আমরা পুশ আপ, চেইন আপ, তারপরে স্কোয়াট, ওয়াকিং লাঞ্জেস এগুলা করতে পারি। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদের জন্য আমরা সকালে চাইলে যদি সেফলি কোনো প্লেস পাই বাইরে কার্ডিও করতে পারি মর্নিংয়ে, অথবা বাসার ভিতরে আমরা সাইকেল অথবা ট্রেডমিল করতে পারি। অনেকে আবার টানা বাসায় অবস্থানের ফলে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেছেন। এজন্য তাদের অনেকেই প্রতিনিয়ত ভিড় করছেন ফিজিশিয়ানদের চেম্বারে। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও রোগীর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার দিক নির্দেশনা মানার পরামর্শ বিশেষজ্ঞের। যদি আপনারা আজকে ঘরে বসে ফিটনেস হারিয়ে ফেলছেন আপনি, তাহলে যখনই আপনার কোভিড পজিটিভ হবে বা এফেক্ট হবেন, তখন কিন্তু আপনি এটাকে মুখোমুখি করা বা সামনাসামনি করা খুব টাফ হয়ে যাবে। টিমগুলা ফ্লেক্সিবিলিটিগুলা, তাহলে কিন্তু কোভিড হইলেও কিন্তু সে খুব তাড়াতাড়ি সার্ভাইভ করার সম্ভাবনা আছে। করোনা ভাইরাসে আক্রান্তদের নিয়মিত ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরও। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগের অনেক এলাকায় এখনও শুরুই হয়নি পুনর্বাসন কাজ। গৃহহীনদের অনেকে আছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, এমনকি খোলা আকাশের নিচেও অনেকে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। গত 20 মে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব আর বাঁধভাঙা জোয়ারের পানিতে খুলনা বিভাগের 10 জেলায় 629টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয় 3,72,000-এরও বেশি ঘরবাড়ি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 85,000-এরও বেশি বাড়িঘরের অন্তত 2 লাখ মানুষ এখনো আছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র অথবা খোলা আকাশের নিচে। আমাদের ঘরবাড়ি কোনো কিছু নাই, একবারে আমরা কোনো রকম পলিথিন টানাই সেভাবে বসবাস করতেছি। তারপরে আবার মনে করেন খাওয়া দাওয়া আমাদের খুবই কষ্ট। আমরা টঙ্কুরি সে টঙের মধ্যে থাকি। ঘূর্ণিঝড়ের সময় খুলনার কয়রা, পাইকগাছা ও দাকব, বাগেরহাটের শরণখোলা, রামপাল ও মঙ্গলা, সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় যারা আশ্রয় কেন্দ্রে আসেন তাদের অনেকেরই ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখনো আশ্রয় কেন্দ্রেই আছেন। তবে জেলা প্রশাসক জানান দুর্গত সবার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পর্যায়ক্রমে চলছে পুনর্বাসন কাজ। পুনর্বাসনের যে জায়গাগুলো হয়তো
কোনো জায়গায় প্রণোদনা লাগতে পারে, কোনো জায়গায় আর্থিক কোনো প্যাকেজ থাকতে পারে। এগুলো সরকার এই তালিকা প্রেরণ করার পর বিভিন্ন বিভাগীয় মন্ত্রণালয় সহ তারা সে আলোচনা করে যে সকল সরকার ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা করি। জলোচ্ছ্বাসে কপোতাক্ষ, খোলপেটুয়া, মালঞ্চা, ইছামতি আর কালিন্দির 147 কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অনেক এলাকায় জোয়ারের পানিতে এখন দিনে 2 বার ডুবে যায় অনেক বাড়িঘর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আশাশনী, সাতক্ষীরা। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে বাঁধ নির্মাণ শুরু হয় বর্ষার আগেই, তবে দ্রুত শেষ করতে গিয়ে ঠিকমতো সব কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে বাঁধটির স্থায়িত্ব নিয়ে সংশয় জানিয়েছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নকশা অনুযায়ী টেকসই মজবুতভাবেই নির্মাণ কাজ চলছে। বর্ষা এলেই ভাঙন আতঙ্কে থাকেন সিরাজগঞ্জের কাজীপুরের নদী তীরের লোকজন। তাই এবছর যমুনা নদীর গতিপথ পরিবর্তন এবং ভাঙন ঠেকাতে নির্মাণ করা হচ্ছে 350 মিটারের ক্রস বাঁধ। তবে তাড়াহুড়ো করে এই বাঁধ নির্মাণের কাজ করা এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে নদীতে পানি থাকায় কাজ করা হয়নি তলদেশে, আর জিওব্যাগ ফেলা হচ্ছে যেখানে সেখানে। এতে যমুনার তীব্র স্রোতে ক্রসবারটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেভাবে মজবুত করার দরকার সেভাবে মজবুত হইতেছে না। খুব দ্রুত কাজ শেষ করার জন্য পুরোতারা লাগাইছে এবং এলাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। মাটি সরে যেতেছে এবং বস্তায় প্রচুর পরিমাণে দেওয়ার কথা, কিন্তু বস্তাই দিতেছে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নকশা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে, শিগগিরই কাজ শেষ হবে। আগামী বছর সিসি ব্লক দিয়ে আরো শক্তিশালী করা হবে। খুব সুন্দরভাবেই আমরা আশা করছি এটা প্রোটেক্ট হবে এবং এটা করার ফলে ভাটিতে প্রায় 3 বর্গ কিলোমিটার জায়গা এটা হলো অলরেডি প্রায় এখানে ডেভেলপ হওয়া শুরু হয়েছে, ডেভেলপ হয়ে যাবে এবং একই সাথে নদীর যে মূল ফ্লো যে যার কারণে এই পশ্চিমতে যে ব্যাপক ভাঙন ছিল সেই ফ্লোটা এখন হলো বেশ দূর দিয়ে যাচ্ছে আর কি। কোনো টেন্ডার ছাড়াই 8টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 11 কোটি টাকায় যমুনা নদীতে নির্মাণ করা হচ্ছে এই ক্রসবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 7 মেগা প্রকল্প এগিয়ে নিতে 2020-21 অর্থ বছরের বাজেটে 34,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি। তাই বরাদ্দ অর্থ ব্যয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। সরকারের উন্নয়ন পরিকল্পনায় কয়েক বছর ধরেই গুরুত্ব পেয়ে আসছে 7টি মেগা প্রকল্প। 2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটেও রয়েছে এর প্রতিফলন। সংকটকালেও 7টি মেগা প্রকল্পে বরাদ্দ হয়েছে 34,000 কোটি টাকা। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 15,691 কোটি টাকা, পদ্মা সেতুর জন্য 5,000 কোটি, মেট্রো রেল প্রকল্পের জন্য 4,370 কোটি ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য 3,685 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জন্য 3,670 কোটি টাকা, 2000 ডুয়েল গেজ প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা ও পায়রা গভীর সমুদ্র বন্দর পাচ্ছে 350 কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু প্রকল্পের কাজের গতি কমে গেছে। তাই বরাদ্দ বাড়ানো হলেও কতটা কাজে লাগানো যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের এটা চিন্তা করতে হবে যে মেগা প্রকল্পের বাস্তবায়ন কতখানি হবে। এটা সম্পূর্ণভাবেই নির্ভর করছে হলো যে আমরা করোনা পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি বের হতে পারবো। যদি আমরা খুব দ্রুত এটা থেকে বের হয়ে আসতে পারি তাহলে হয়তো এই বরাদ্দ কাজে লাগবে, না হলে হয়তো এই বরাদ্দ খরচ হবে না। বার্ষিক উন্নয়ন প্রকল্প অনেকাংশেই বাস্তবায়িত হয় না এবং সাধারণত দেখা যায় যে প্রথম 8 মাস 9 মাসে হয়তো 40% মতো বাস্তবায়ন হয়, আর শেষের 3-4 মাসে গিয়ে ওই তড়িঘড়ি করে আর বাকি হয়তো 40-50% ব্যয় করা হয়। এবারে তো সেই পরিস্থিতিটা আরো বেশি হবে। পরিকল্পনা মন্ত্রী বলছেন দেশের অর্থনীতিতে গতি বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে। এজন্য আগামী অর্থ বছরেও বরাদ্দ বাড়ানো হয়েছে। নানা কারণে বিদেশি কিছু এক্সপার্ট ছিল, তারা কোভিড রিজন চলে গেছে, আমরা আটকাতে পারিনি, এই জন্য কাজটা নির্মাণটা স্থবির। এইগুলোকে যে কোনোভাবে হোক উঠাতে হবে। শুধু একটাই দুর্বল পয়েন্ট, যারা বিদেশি পরামর্শক বা বিদেশি ইঞ্জিনিয়ার্স বা অন্য যারা ছিলেন তারা তো তাদের ইচ্ছা মতো আসবেন, তাদেরও নিজস্ব দেশের নিয়ম কানুন আত্মীয়স্বজনের ব্যাপারটা পারা আছে। প্রস্তাবিত বাজেটে 7টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির 16.70%। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভারতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। রোববার ৩২১ জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ৯,৫০০। একদিনে শনাক্ত হয়েছে ১১,০০০-এরও বেশি। মহারাষ্ট্রের পর সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির সব রাজনৈতিক দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে সংকট মোকাবিলায় পরীক্ষা ও আইসোলেশন শয্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন করোনা সংক্রমণে রেকর্ড করছে ভারত। নানা বিধিনিষেধের পরও কমছে না সংক্রমণের হার। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। আক্রান্তের হিসেবে মহারাষ্ট্র লাখের ঘরে ঢুকেছে আগেই। পাল্লা দিয়ে ছুটছে তামিলনাড়ু ও দিল্লি। দিল্লিতে আক্রান্ত ৪০,০০০ ছাড়িয়েছে। এরই মধ্যে দিল্লির সাথে সীমান্ত বন্ধ করেছে উত্তরপ্রদেশ ও হরিয়ানা। এমন পরিস্থিতিতে দিল্লিতে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে অমিত শাহের বৈঠক শেষে পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আইসোলেশন শয্যা বাড়াতে সহায়তা করবে রেল কর্তৃপক্ষ। সরকারি হিসেবে পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ছাড়ালো ১১,০০০ আর মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনের। এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের বার্তা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ গঠিত অপারেশন রিসার্চ গ্রুপ। তাদের সমীক্ষা বলছে নভেম্বরের মাঝামাঝি শীর্ষে পৌঁছাতে পারে করোনা সংক্রমণ। এর ফলে আইসিইউ শয্যা ও ভেন্টিলেটরের ঘাটতি দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় মৃত্যুর হার। সেই তুলনায় বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩,০০০-এর বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছেন ১,২২,০০০। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪,৩৫,০০০ আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১,০৩,০০০-এরও বেশি। রোববারও বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছে ৫৯৮ জন। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে নতুন ১৯,৮৩০ জন শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১,৬২,০০০। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১,১৭,০০০-এর বেশি মানুষ। লকডাউনের কড়াকড়ি শিথিলের পর অন্তত ১৮ রাজ্যে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির নিয়ম মানা না হলে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজ্যের গভর্নর। তবে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই সামার ক্যাম্প চালুর ঘোষণা দিয়েছে ফ্লোরিডা। এদিকে করোনা পরিস্থিতির উন্নতির দাবি করেছে যুক্তরাজ্য। এ খবর এখানে থামিয়ে এই মুহূর্তে দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ চলছে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দিনের মতো আজও দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-১৯ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ১৫ জুন ২০২০, ১ আষাঢ় ১৪২৭। দুঃখিত, আমাদের ৬০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়। তবে গত ২৪ ঘন্টায় ৫৮টি পরীক্ষাগারের ফলাফল আমরা জানতে পেরেছি। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫,৭৩৩টি এবং পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,০৯৯ জন। নমুনা সংগ্রহ, আমি আবার বলছি, নমুনা সংগ্রহ হয়েছে ১৫,৭৩৩টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ১৫,০৩৮টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,০৯৯ জন। শনাক্তের হার ২০.৬১%। নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত ৫,১৬,৫০৩টি এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯০,৬১৯ জন। সুস্থ হয়েছে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪,০২৭ জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৩৭.৫৫%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ ৩৪,০২৭ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,২০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩%।
পুরুষ 32 জন এবং নারী 6 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 11 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 536 জন, ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 295 জন। এ পর্যন্ত আইসোলেশনে 15,844 জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন এ পর্যন্ত 5,818 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,026 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 2,922 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,23,358 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,067 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,61,689 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,669 জন। কোয়ারেন্টাইনের জন্য প্রতিষ্ঠান আছে 629টি এবং এই 629টি প্রতিষ্ঠানে এগুলো সরকারি এবং জেলা উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান এবং তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুদ আছে 1,75,217টি এবং সংগৃহীত হয়েছে এই পর্যন্ত 24,85,142টি। এখানে উল্লেখ্য এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 23,09,925টি। এখানে উল্লেখ্য যে 24,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা আগে সংগৃহীত তালিকায় যুক্ত ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, কারণ যে সার্ভে কমিটি 24,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীকে গ্রহণ করেন নাই তারা ক্রাইটেরিয়া ফুলফিল না করার কারণে, এবং 24 ঘন্টায় বিতরণ হয়েছে আরো 2,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এই তথ্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত। ইন্ট্রা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ খান আজ কোভিড-19 পরীক্ষার জন্য 2টি পিসিআর মেশিন এবং মেশিনে ব্যবহার করার জন্য 400 টেস্ট কিট অনুদান হিসেবে দিয়েছে। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইন্ট্রা গ্রুপকে এবং চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ মামুনুর রশিদ খানকে। এই পিসিআর মেশিন এবং কিট আমাদের যারা রেফারেল ল্যাবরেটরি এবং পরীক্ষাগার আছে সেখানে দেখা হবে যে আমাদের মেশিন এবং কিটের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ হলে অবশ্যই এই মেশিন এবং কিট দিয়ে পরীক্ষা করা হবে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,65,188টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,13,10,820টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,349 জন। 24 ঘন্টা আরো যুক্ত হয়েছেন 6 জন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। স্ক্রিনিং বিমানবন্দরে হয়েছে 73 জন, 24 ঘন্টা স্থল বন্দরে 457 জন এবং সমুদ্র বন্দরে 152 জন। এরপর 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 682 জন। এ পর্যন্ত সকল বন্দরে এবং ক্যান্টনমেন্ট রেজিস্ট্রেশন সহ স্ক্রিনিং হয়েছে 7,18,921 জন। গাইডলাইনগুলি আমাদের যা নির্দেশনা এবং গাইডলাইন ডিজিএইচএস এর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায় www.dghs.gov.bd এবং www.corona.gov.bd। সর্বশেষ সংযোজিত গাইডলাইনটি হলো কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জোন ভিত্তিক সংযমন ব্যবস্থা বাস্তবায়ন। জোন নিয়ে পেপার পত্রিকা যা আছে এই গাইডলাইন অনুযায়ী সেই জোন করা হয়েছে এবং এই গাইডলাইনে আপনারা জানতে পারবেন যে কিভাবে জোন করা হয়েছে এবং জোনের কি ক্রাইটেরিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 16,091 জন এবং এ পর্যন্ত শনাক্ত 4,55,439 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা 400 জন, এ পর্যন্ত 12,526 জন। বিশ্বে শনাক্ত হয়েছেন 24 ঘন্টায় 1,37,526 জন এবং এ পর্যন্ত 76,90,700
8 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,281 জন এবং এ পর্যন্ত 4,27,630 জন। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে যাবার আগে বলি, প্রতিনিয়তই আমাদের অনেক প্রিয়জনরা এই কোভিড বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। সকল মৃতের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিধি আত্মার শান্তি কামনা করি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পরিসংখ্যানবিদ, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে যেয়ে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। শুধু স্বাস্থ্য বিভাগের না, সকল বিভাগেরই যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং অন্যান্য সকল পেশার যারা সেবা দান করে যাচ্ছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন। সেজন্যই এবং আমাদের অনেক প্রিয়জন হারিয়ে যাচ্ছেন, যে হারানোর বেদনা আসলে অনেক বেশি এবং এটা অপরিণীয় ক্ষতি। সেজন্য আমরা এই ক্ষতি যেন আর না বাড়াই, এই বেদনা যেন আরো বেশি বেদনার্থ হয়ে না যায়, সেজন্য আমরা সকলেই যেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলি, সকলেই নিজেকে সুরক্ষিত রাখি এবং নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। এই সুরক্ষা সামগ্রী হলো আমরা সবাই যেন মাস্ক পরিধান করি, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং জনসমাবেশ এড়িয়ে চলি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা, এগুলো যেন আমরা মেনে চলি। সবাই মিলেই আমরা নিজেদের সুরক্ষিত রেখে সুস্থ বাংলাদেশ গড়ার জন্য প্রয়াস চালাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন এবং ভালো থাকবেন। সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার যেন আমরা প্রত্যেকেই নিতে পারি। সবাই কাজ করে যাচ্ছেন, কিন্তু এই কাজ যেন আমরা সফল হই, সেইভাবেই আমরা যেন অঙ্গীকারবদ্ধ থাকি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হচ্ছিল দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অনলাইন ক্লাস মজাদার করে তুলতে ভিন্ন কৌশল বেছে নিয়েছেন বলিভিয়ার এক স্কুল শিক্ষক। বাচ্চাদের ক্লাস আনন্দময় করে তুলতে বিভিন্ন সুপারহিরোর পোশাক পরে ক্লাস করান তিনি। এছাড়া করোনায় লকডাউনে ঘরের 4 দেয়ালে বন্দী থাকা শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আনন্দময় ক্লাস। এভাবেই সুপারহিরোদের পোশাক পরে কম্পিউটার স্ক্রিনের সামনে আসেন বলিভিয়ার জর্জ মানোলো ভিয়ারোয়েল। তবে তিনি কোনো সিনেমা শুটিং বা ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার জন্য এসব করছেন না। তার এই ভিন্ন সাজসজ্জা শুধুমাত্র বাচ্চাদের অনলাইনে ক্লাস করানোর জন্য। বলিভিয়ার রাজধানী লাপাজের সান ইগনেসিয়া ক্যাথলিক স্কুলের আর্ট টিচার ভিলারোয়েল। করোনায় বিশ্বের প্রায় সব দেশের শিক্ষা ব্যবস্থায় এখন পরিচালিত হচ্ছে অনলাইনে, কিন্তু এ পদ্ধতিতে অভ্যস্ত নয় বাচ্চারা। তাই অনলাইন ক্লাসকে আরও মজাদার করতে ও শিক্ষার্থীদের এর প্রতি আগ্রহ বাড়াতে সুপারহিরোদের পোশাক পরে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন ভিলারোয়েল। ভার্চুয়াল ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে এই মহামারীর মধ্যেও আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। তাই অনলাইন ক্লাসের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতেই এই চেষ্টা করছি। ভিলারোয়েলের ক্লাসে মোট 45 জন শিক্ষার্থী রয়েছে। তার এই ক্লাসগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ক্লাস করার জন্য বাচ্চারা তাদের ভাই বোন ও বন্ধুদের সাথে লড়াই করে। শিক্ষার্থীরা আমার আগে এই ক্লাসে পৌঁছে যায়, কৌতূহল নিয়ে আমার জন্য অপেক্ষা করে এবং অনুমান করতে থাকে যে আজ কোন সুপারহিরো তাদের ক্লাস নেবে। লকডাউনে গৃহবন্দী বাচ্চাদের বিনোদনের একটি বড় উৎসে পরিণত হয়েছে এই ক্লাস, যা কিছুটা হলেও মানসিক প্রশান্তি দেয় শিশুদের। ভিন্নধর্মী এই ক্লাস শুরু হয় জুম্বা ড্যান্স ও প্রার্থনা দিয়ে। এরপর পরিবেশ তৈরি করতে বাজানো হয় সুপারহিরোদের আগমনের মিউজিক। তবে খারাপ দিকটি হলো বলিভিয়ার ধীরগতির ইন্টারনেট, যা ব্যয়বহুল হওয়ায় শুধুমাত্র বড় শহরগুলোতে ব্যবহৃত হয়। এছাড়াও দক্ষিণ আমেরিকার দরিদ্রতম এই দেশটিতে এখনও অনেক মানুষ রয়েছে যাদের কম্পিউটার বা স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। ফলে শুধু ধনীরাই এইসব ভার্চুয়াল ক্লাস করতে সক্ষম। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেকশিফট অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি, তবে তামিম ইকবালকে নিয়ে আশা হারাচ্ছেন না রাকিবুল হাসান। ব্যাটিংয়ের ধরন পাল্টে ফেলেছেন। অধিনায়কত্বেও নতুন তামিমকে দেখতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক।
টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেওয়ার পক্ষেও তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে অনেকটা ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সাকিব মাশরাফিদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে পারেনি তরুণরা। পরিস্থিতির দাবি অনুযায়ী পারফরম্যান্স আসেনি দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক তামিমের কাছ থেকে। শুরুটা সহজ হয়নি টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। রূপান্তর প্রক্রিয়া শেষে শুরু যে নতুন পথ চলা, তাতে নেতৃত্ব দিতে হবে অধিনায়কদেরই, বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আলাদা করে পরামর্শ থাকছে তামিম ইকবালের জন্য। তার ওই অভিজ্ঞতাটা পুরোপুরি হয় নাই। কেউ মেকশিফট কেউ নাই, তার জায়গা সে গেছে, ইঞ্জুরি হয়ে গেছে, ক্যাপ্টেনও তাকে দায়িত্ব, ভাইস ক্যাপ্টেন হিসেবে। বাট তামিম ইজ এ চেঞ্জ পার্সন নাও। তার ক্রিকেটটা যেমন চেঞ্জ হয়েছে, তার অ্যাপ্রোচটা, সেটা ওয়ান ডে হোক, সে প্রথমে স্লো স্টেডি স্টার্ট করে এবং তার ভিতরে হাঙ্গরি রান করা, সে হাঙ্গারটা সে পুরোপুরি ভাবে রপ্ত করেছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে সবার আগে অনুশীলনে ফেরার সাহস দেখিয়েছে শ্রীলঙ্কা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এবার আন্তর্জাতিক ক্রিকেটে চোখ দিমুথ ম্যাথিউসদের। 3 মাস লকডাউনের পর 12 দিনের আবাসিক ক্যাম্প। ওজন কমিয়ে ফিটনেস সেশন পার করে চনমনে লঙ্কানরা। স্কিলের পাঠেও তাদের তীব্র ক্ষুধা। মাঠে নামার আগ্রহটা যে তাদেরই মানায়। তুলনায় মহামারী পরিস্থিতি অনুকূলে নেই বাংলাদেশের। অনুশীলন পর্ব শুরুর সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিসিবি। ব্যক্তিগত উদ্যোগে ফিটনেসের কাজ চললেও সেটা কি যথেষ্ট? নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে রকিবুল হাসানের। একা একা প্র্যাকটিস করতে হবে, টিম দলগতভাবে একটা জায়গায় যেতে করতে হবে। এবং এটা প্র্যাকটিস না করে যে আমরা শ্রীলঙ্কাতে গেলাম, ওখানে যাবার 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইন। তার আগে না গেলাম আরো 24 দিন আগে, 10 দিনের মানে আমরা এই করলাম। আমাদের একটা হোটেল দিয়ে দিল আলাদা প্র্যাকটিস। ডু ইউ থিংক ইজ ইট ইনাফ? আমরা কি ওখানে একটা প্র্যাকটিস এক্সিবিশন টুর্নামেন্ট ম্যাচ খেলতে যাচ্ছি, নাকি আমরা কম্পিটিটিভ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি? ঘরের মাঠে সবসময় কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতির ঘাটতি নিয়ে সেখানে চ্যালেঞ্জ জেতা প্রায় অসম্ভব। টাইগারদের জন্য সতর্ক বার্তা সাবেক অধিনায়কের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের আজকের আয়োজনে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারেন আরো বিস্তারিত।